বিশ্বের সবচেয়ে ফেমাস এই গোয়েন্দা সংস্থার নাম শুনলে বড় বড় ক্রিমিনালদেরও প্যান্ট ভিজে যাওয়ার মতো অবস্থা হয়। তারা কখন আর কিভাবে যে কারো সর্বনাশ করে দিতে পারে তা কেউই জানে না। তবে এইসব করতে গিয়ে তারা অনেক সময় মানুষের মৌলিক অধিকারেরও কোনো ধার ধারে না। এমন অনেক ভয়ঙ্কর টর্চার পদ্ধতি তারা ব্যবহার করে যা রীতিমতো গা শিরো দেওয়ার মতো। আজকের এই মুভিতে তোমরা সিআইএর এমন কিছু ডার্ক সাইডের কথাই জানতে পারবে, আর ঠেকায় পড়লে তারা নিজেদের লোককেও কি করে তাও তোমরা বুঝতে পারবে। বলছিলাম 2012 সালে রিলিজ হওয়া অসাধারণ স্পাই থ্রিলার মুভি সেফ হাউসের কথা। তো চলো আর প্যাচাল না বাড়িয়ে শুরু করা যাক আজকের মুভি এক্সপ্লেনেশন। মুভি শুরুতেই আমরা ম্যাট ওয়েস্টার্ন নামের একজন সিআইএ এজেন্টকে দেখতে পাই। ম্যাট গত 1 বছর ধরে সাউথ আফ্রিকার কেপটাউন শহরে বসবাস করছে। তার ডিউটি হলো এখানকার একটা সেফ হাউসকে গার্ড করা। বিভিন্ন শহরেই সিআইএর এমন কিছু সেফ হাউস থাকে যা তারা কোনো অপারেশনের প্রয়োজনে ব্যবহার করে, কিন্তু গত 1 বছর ধরে এই সেফ হাউস তেমন কোনো কাজে আসেনি। তাই ম্যাট এখানে থেকে থেকে প্রচন্ড বোরিং অনুভব করছিল। সিআইএ এজেন্ট হওয়া সত্ত্বেও ম্যাটের জীবনে রয়েছে তার প্রেমিকা অ্যানা। অ্যানা একজন ফ্রেঞ্চ নাগরিক এবং কিছুদিনের মধ্যে সে ফ্রান্সে মুভ করতে চলেছে। 1 বছর ধরে হাউসকিপারের কাজ করার পর ম্যাট অ্যানাকে জানায় সে তার বসের সাথে প্রমোশন নিয়ে কথা বলতে যাচ্ছে। অ্যানা কিন্তু জানতো না যে ম্যাট একজন সিআইএ এজেন্ট, কারণ সিকিউরিটি রুলস অনুসারে সিআইএ এজেন্টরা কাউকে নিজের প্রফেশনাল পরিচয় দিতে পারবে না। ম্যাট তাকে বলেছে যে সে একটা ক্লিনিকে কাজ করে। যাই হোক, অ্যানার সাথে দেখা করার পর ম্যাট তার বস ডেভিডকে ফোন করে। সে তাকে বলে যে সে ফ্রান্সের প্যারিসে কোনো একটা মিশনে যেতে চায়, কারণ তার প্রেমিকা অ্যানা আর কয়েকদিনের মধ্যে সেখানে মুভ করতে যাচ্ছে। তখন ডেভিড তাকে বলে সিআইএর সব মিশনেই এখন অন্যান্য এজেন্টরা কাজ করছে। তাছাড়া ম্যাটের তেমন কোনো রিয়েল এক্সপিরিয়েন্স না থাকায় এই মিশনগুলো তার জন্য উপযোগী নয়। যবে ম্যাট বলে যদি তাকে এই সেফ হাউসে বসে থাকতে হয় তাহলে তার এক্সপিরিয়েন্স আসবেই বা কি করে। শেষে ডেভিড তাকে আশ্বাস দেয় যে তারা 4 মাস পর আবারও এই ব্যাপারে ভেবে দেখবে। ফোন কল শেষে আরও 4 মাস এই বদ্ধ সেফ হাউসে কাটাতে হবে ভেবে ম্যাট ভীষণ হতাশ হয়ে পড়ে। এদিকে পরের সিনে আমরা টবিন ফ্রস্ট নামের এক ব্যক্তিকে দেখতে পাই। ফ্রস্ট একসময় নিজে একজন সিআইএ এজেন্ট ছিল, কিন্তু এখন সে তাদের চোখে একজন মোস্ট ওয়ান্টেড ক্রিমিনাল। এর পিছনে যে ইতিহাসটা আছে তা তোমরা একটু পরেই জানতে পারবে। ফ্রস্টকে আমরা একটা সিক্রেট জায়গায় ওয়েড নামের এক ব্যক্তির সাথে দেখা করতে দেখি। ওয়েড ইংল্যান্ডের বিখ্যাত গোয়েন্দা সংস্থা MI6 এর একজন এজেন্ট। সে ফ্রস্টকে এমন একটি স্টোরেজ ডিভাইস দেয় যার ভিতরে অনেক গুরুত্বপূর্ণ ইনফরমেশন রয়েছে। ফ্রস্ট ওয়াশরুমে গিয়ে সেই ডিভাইসটা তার শরীরের ভিতরে ইনজেক্ট করে ফেলে, কিন্তু সেখান থেকে বের হতেই এক লোক এসে তার উপরে হামলা করে বসে। ফ্রস্ট সেই লোকটাকে সহজে কাবু করে দিয়ে তাকে উপরে পাঠিয়ে দেয়, কারণ একজন এক্স সিআইএ এজেন্ট হিসেবে তার ফিজিক্যাল ফাইটিং স্কিল ছিল দুর্দান্ত। লোকটাকে মারার পর সে বুঝতে পারে যে বাইরে হয়তো আরো কিছু লোক তাকে মারার জন্য অপেক্ষা করছে। তখন সে খুব চালাকের সাথে অন্য এক ব্যক্তিকে নিজের ড্রেসগুলো দিয়ে দেয়। তার অনুমানটা ঠিক পুরোপুরি সঠিক ছিল, কারণ তাকে মারার জন্য আরো কিছু লোক আগে থেকেই ওত পেতে আছে। ফ্রস্ট বাইরে বের হতেই একজন স্নাইপার সরাসরি তার উপরে গুলি করে বসে, কিন্তু সে মাটিতে পড়ে যাওয়ার পর লোকগুলো এসে দেখে যে এই ব্যক্তি ফ্রস্ট নয়, অর্থাৎ ফ্রস্ট তার পোশাক বদলে অন্য ব্যক্তিকে বাইরে পাঠিয়েছিল। এদিকে ফ্রস্ট কিন্তু নিজেই নিজের বেশ বদলে তাদেরকে ধোঁকা দিতে সক্ষম হয়। এরপর সে ওয়েডকে নিয়ে একটা গাড়িতে করে পালাতে থাকে, কিন্তু সেই লোকগুলো তাদের আবারও দেখে ফেলে। এবার তারা নিখুঁত টার্গেটে ওয়েডকেও খতম করে দেয়। ফ্রস্ট তখন গাড়ির গতি বাড়িয়ে সেখান থেকে দ্রুত সরে যাওয়ার চেষ্টা করে, তবে গাড়ি কন্ট্রোল করতে না পেরে সে বিপরীত দিক থেকে আসা দুটো গাড়ির সাথে ধাক্কা খায়। ঠিক এই সময়টায় ওই রাস্তায় একটা মিছিল অনুষ্ঠিত হচ্ছিল। ফ্রস্ট গাড়ি থেকে নেমে মিছিলের মধ্যে মিশে যায়, কিন্তু লোকগুলো আবারও তাকে শনাক্ত করে তার পিছু নিতে থাকে। এই লোকগুলো হলো মার্সেনারি, অর্থাৎ ভাড়াটে খুনির দল। কিন্তু তারা কেন ফ্রস্টের পিছনে লেগে আছে তা পরবর্তীতে আমরা জানতে পারবো। এদিকে ফ্রস্ট যেখান দিয়ে পালাচ্ছিল তার কিছুটা দূরেই ছিল আমেরিকান কনসুলেন্ট। সে মার্সেনারিদের হাত থেকে বাঁচার জন্য ইউএসএ কনসুলেন্টের ভিতরে ঢুকে নিজেকে স্যারেন্ডার করে দেয়। এই খবর দ্রুত চলে যায় আমেরিকায় অবস্থিত সিআইএ হেডকোয়ার্টারে। সেখানে থাকা ডেপুটি ডিরেক্টর হুইটফোর্ড ফ্রস্টকে একটা সেফ হাউসে নিয়ে যাওয়ার আদেশ দেয়, কারণ সে ছিল তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এক ব্যক্তি যে অনেক বছর আগে সিআইএর একজন টপ এজেন্ট ছিল। জর্ডান, ইরাক সহ অনেক দেশেই সে বড় বড় মিশন অপারেট করেছে। মানুষকে টর্চার করে তাদের কাছ থেকে ইনফরমেশন বের করায় সে ছিল ওস্তাদ। তবে পরবর্তীতে তার উপরে অভিযোগ আসে যে সে মোসাদদের কাছে গুরুত্বপূর্ণ ইনফরমেশন লিক করেছে। এরপর পরে সে কোথায় যেন গায়েব হয়ে যায়। গত 10 বছর ধরে অনেক খুঁজেও সিআইএ তার নাগাল পায়নি।
এখন কাকতালীয়ভাবে ফ্রস্ট অবস্থান করছিল সাউথ আফ্রিকার কেপটাউন শহরেই, আর মুভির শুরুতে দেখানো সেই সেফ হাউসটাই এই কেপটাউনেই ছিল। এখন সিআইএ এর কাছ থেকে সরাসরি ম্যাটকে কল করা হয়, কারণ তাদের সেই সেফ হাউসই ইউএস কনসালেট থেকে সবচেয়ে কাছে। ফোনে তাকে বলা হয় যে কিছুক্ষণের মধ্যে এই সেফ হাউসে একজন ব্যক্তিকে নিয়ে আসা হবে। এটা শুনে ম্যাট তৎক্ষণাৎ তার প্রস্তুতি শুরু করে দেয়। প্রথমে সে অ্যানাকে ফোন করে জানায় যে আজ সে তার সাথে দেখা করতে পারবে না, কারণ তার অসুস্থ কলিগ তাকে কিছু ফাইল দিয়ে গেছে। তো সিআইএ টিম আসার আগেই ম্যাট সবকিছু ঠিকঠাকভাবে রেডি করে নেয়। কিছুক্ষণের মধ্যেই ফ্রস্টকে নিয়ে সিআইএ এর একটা টিম সেখানে হাজির হয়। এই টিমের লিডার ছিল আর এক সিআইএ এজেন্ট ড্যানিয়েল ক্রিপার। ফ্রস্টকে দেখে ম্যাট প্রথমে কিছুটা অবাক হয়, কারণ এতদিন ধরে সিআইএ অনেক খোঁজার পরেও তাকে ধরতে পারেনি। অবশেষে সে নিজে তাদের হাতে ধরা দিয়েছে, ব্যাপারটা কেমন যেন রহস্যজনক। যাই হোক, সেফ হাউসের ভিতরে তাকে হাজির করার পর ড্যানিয়েল তার ইন্টারোগেট শুরু করে দেয়। সে তাকে ওয়াটার বোর্ডিং এর মাধ্যমে টর্চার করার জন্য রেডি হয়। এই টর্চার মেথডটা তোমরা নিশ্চয়ই এর আগেও অনেক মুভিতে দেখেছো, যেখানে মানুষের মুখে একটা টাওয়াল রেখে অনবরত পানি ঢালা হয়। এর ফলে মানুষটা এমন অনুভব করে যেন সে ধীরে ধীরে পানিতে ডুবে যাচ্ছে, তবে নিঃশ্বাস পুরোপুরি বন্ধ হওয়ার আগে টাওয়ালটা তুলে ফেলা হয়। এভাবে বারবার টাওয়ালের উপরে পানি ঢেলে অপরাধীদের টর্চার করা হয়। তো ড্যানিয়েল যখন এই টাওয়ালটা হাতে নেয় তখন ফ্রস্ট বলে, এই টাওয়ালে তো আমার কোনো কাজই হবে না, তোমরা এর চাইতে আরো ভারী টাওয়াল নিয়ে আসো। আসলে ফ্রস্ট নিজেই ছিল এই টর্চার মেথডগুলোর একজন মহা এক্সপার্ট, কিন্তু ড্যানিয়েল তবুও সেই টাওয়াল দিয়ে তার মুখে পানি ঢেলে টর্চার করতে থাকে। কিন্তু এই টর্চারকে বুড়ো আঙ্গুল দেখিয়ে ফ্রস্ট খুব সহজেই তা হজম করে নেয়, যার ফলে তার মুখ থেকে কোনো ইনফরমেশনই বের হয় না। তখন ড্যানিয়েল তাকে আরো বেশি মাত্রায় টর্চার করার জন্য রেডি হয়, কিন্তু হঠাৎ প্রচন্ড শব্দে সেফ হাউসের অ্যালার্ম বেজে ওঠে। তখন সিআইএ টিম দেখতে পায় 12 জন লোক ভারী অস্ত্রশস্ত্র নিয়ে তাদের উপরে হামলা করতে আসছে। এরা সেই মার্সেনারি দল যারা ফ্রস্টকে মারার চেষ্টা করে যাচ্ছিল, অর্থাৎ তাকে মারার জন্যই তারা সেফ হাউসে হামলা করতে আসছে। তখন তাদেরকে আটকানোর জন্য ড্যানিয়েল তার টিম নিয়ে রেডি হয়। পরক্ষণেই সেই লোকগুলো গ্রেনেড দিয়ে সেফ হাউসের ভিতরের দিককার দরজা উড়িয়ে দেয়। তাদের গ্রেনেডের আঘাতে কয়েকজন সিআইএ এজেন্টও গুরুতর আহত হয়। এরপর বাকিরা তখন গুলি চালিয়ে তাদের প্রতিরোধ করার অনেক চেষ্টা করে, কিন্তু এই লোকগুলোর কাছে তাদের চেয়েও অনেক বেশি আধুনিক ও ভারী অস্ত্রশস্ত্র ছিল, যার ফলে সিআইএ টিম কোনোভাবেই তাদের সাথে পেরে ওঠে না। একে একে তারা সবাইকে খতম করে দেয়। শেষে হামলাকারী দলের লিডার এসে ড্যানিয়েলকেও মেরে ফেলে। ভিডিওর এই পর্যায়ে তোমাদের পরিচয় করিয়ে দিচ্ছি অন্যতম জনপ্রিয় ও বিশ্বস্ত গেমিং অ্যাপের সাথে, যার অফিসিয়াল পার্টনার পিএসজি ও সিরিয়ায়। এই অ্যাপে তুমি সমস্ত ম্যাচের লাইভ ফলাফল দেখতে পারবে, এমনকি স্কোর অনুমান করে তুমি আয় করতে পারো আইফোন, ল্যাপটপ, বিএমডাব্লিউ সহ নগদ পুরস্কার। এখানে রয়েছে চিকেন রুটের মতন জনপ্রিয় সব গেম, তাই এখনো যদি সেটা কেউ ট্রাই করে না থাকো তাহলে আমার প্রোমো কোড সিনে88 ব্যবহার করে পেয়ে যেতে পারো প্রথম ডিপোজিটে 20,000 টাকা পর্যন্ত বোনাস। আয়কৃত অর্থ বিকাশ, নগদ, রকেট সহ সকল প্ল্যাটফর্মে উইথড্র করতে পারবে সহজে। তাই যারা যোগ দিতে চাও তারা আমার পিন কমেন্টের লিংক থেকে রেজিস্ট্রেশন করো আর প্রোমো কোড সিনে88 ব্যবহার করে বোনাস পাও। এদিকে ম্যাট তখনও ফ্রস্টকে ইন্টারোগেশন রুমে পাহারা দিচ্ছিল। এই সময় ফ্রস্ট জানায় যে এই লোকগুলো তাকেই ধরার জন্য সেফ হাউসে হামলা করেছে। একজন ক্রিমিনাল হলেও সে তো তার সেফ হাউসের একজন গেস্ট, তাই তার দায়িত্ব হলো গেস্টকে যে কোনো মূল্যে রক্ষা করা। এখন তার কথা শুনে ম্যাট কিছুটা কনফিউজড হয়ে পড়ে, তবে নিজের চোখের সামনে ড্যানিয়েলকে মরতে দেখে সে ফ্রস্টকে নিয়ে বেরিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়। এরপর সেফ হাউসের এক গোপন পথ দিয়ে তারা দুজনেই বেরিয়ে আসে। ম্যাট তার পিস্তল দেখিয়ে রাস্তায় চলতে থাকা একটা গাড়িকে থামিয়ে ফেলে। এরপর সে ফ্রস্টকে গাড়ির ডিগিতে রেখে নিজেই গাড়ি চালাতে থাকে। এদিকে সেই লোকগুলো তাদেরকে চেস করতে শুরু করে। ম্যাট তখন সরাসরি সিআইএর হেডকোয়ার্টারে ফোন করলে তারা তাকে ইউএসএ কনসুলেটের দিকে যেতে নিষেধ করে, কারণ যদি কনসুলেটের ভিতরে গোলাগুলি হয় তাহলে দেশের স্বার্থে বড় ক্ষতি হবে। এখন সিনিয়রের কথা মতো ম্যাট পরবর্তী সেফ হাউসের লোকেশন পাওয়া অবধি গাড়ি চালানোর সিদ্ধান্ত নেয়। এত ব্যস্ত রাস্তার মধ্যে দিয়েও ম্যাট দারুণ স্কিলের সাহায্যে প্রচন্ড গতিতে গাড়ি চালাতে থাকে। তাকে ধরতে গিয়ে সেই লোকগুলো রীতিমতো হিমশিম খায়।
তাদের দুটো গাড়ি ম্যাটকে ধরতে গিয়ে ভেঙে চুরে যায়। এমনকি তাদের লিডার ম্যাটের উপরে গুলি চালিয়েও কিছুই করতে পারে না। এদিকে ফ্রস্ট অনেকক্ষণ ধরে নিজেকে মুক্ত করার আপ্রাণ চেষ্টা করে যাচ্ছিল। বেশ কয়েকবার আঘাত করার পর অবশেষে সেই গাড়ির ডিকি সে ভেঙে ফেলে। এরপর সে পিছনের কাচ দিয়ে গাড়ির ভিতরে ঢুকে পড়ে। এবার সে ম্যাটের উপরে হামলা করে তার কাছ থেকে গাড়ির কন্ট্রোল ছিনিয়ে নেওয়ার চেষ্টা করতে থাকে। অন্যদিকে হামলাকারীরাও ইতিমধ্যে তাদের পিছু করা শুরু করেছে। মানে দুদিক থেকেই ম্যাট পড়ে যায় মহা প্যাচে। এই অবস্থাতেই সে দ্রুত গতিতে গাড়ি চালিয়ে একটা গ্যারেজের মধ্যে ঢুকে আসে। এর পরপরই সে গাড়ি থেকে বেরিয়ে ফ্রস্টের উপর পিস্তল তাক করে বসে, যার কারণে ফ্রস্ট আর তেমন কোনো ঝামেলা করতে পারে না। ম্যাট তার দিকে পিস্তল ঠেকিয়ে তাকে গাড়ি চালাতে বাধ্য করে। ফ্রস্ট তখন তাকে বলে হয়তো সিআইএর ভিতরের কেউই হামলাকারীদেরকে সেফ হাউসের লোকেশন দিয়েছে, তা না হলে এত সিক্রেট একটা সেফ হাউসের লোকেশন সহজে জানা সম্ভব হতো না। অন্যদিকে সিআইএ হেডকোয়ার্টারে তখন ডেপুটি ডিরেক্টর হুইটফোর্ড এবং সিনিয়র কেস অফিসার ক্যাথরিন আর ডেভিড মিলে কেসটাকে হ্যান্ডেল করছিল। তারাও অনুমান করে যে হয়তো সেফ হাউসের ভিতরের কেউই ইনফরমেশন লিক করেছে, যার ফলে তখন তারা ম্যাটকেও সন্দেহর তালিকা থেকে বাদ রাখে না। এমনকি তার প্রেমিকা অ্যানার উপরেও তারা নজর রাখার ব্যবস্থা করতে থাকে। এদিকে ম্যাট ততক্ষণে ফ্রস্টকে আর একটা সিক্রেট জায়গায় নিয়ে আসে। এরপর সেখানকার ল্যান্ডলাইন থেকে সে অ্যানাকে ফোন করে। ম্যাট তাকে জানায় যে কিছু লোক তার ক্লিনিকে হামলা করার হুমকি দিয়েছে, তাই সারা রাত তাকে জেগে থাকতে হয়েছিল। আর এই কারণে সে অ্যানাকে কোনো মেসেজের রিপ্লাই দিতে পারেনি। মানে ম্যাট তাকে শুরু থেকেই মিথ্যা বলে আসছিল। এরপর সে তাকে জানালার পাশে গিয়ে বাইরে তাকাতে বলে, কারণ ম্যাটের ধারণা ছিল যে সিআইএ তাকেও সন্দেহ তালিকায় ফেলে দেবে। এর জন্য তারা গোপনে তার পরিবারের উপরে নজর রাখবে। ঠিক এই অনুমান অনুসারেই অ্যানা জানায় যে তার বাসার বাইরে একটা পুলিশ কার দাঁড়িয়ে আছে। এটা শুনে ম্যাট তৎক্ষণাৎ তাকে বাসা থেকে বেরিয়ে একটা সেফ জায়গায় চলে যেতে বলে, কিন্তু তখনও সে তাকে সত্যটা বলেনি। অ্যানার সাথে কথা শেষ করার পর ম্যাট আবারও ফ্রস্টের কাছে আসে। তখন ফ্রস্ট তাকে বলে, তুমি কতদিন আর এভাবে মিথ্যে বলে যাবে? একদিন না একদিন তোমার প্রেমিকা তো তোমাকে ধরেই ফেলবে। কিন্তু ম্যাট কোনো কথার জবাব না দিয়ে জিজ্ঞেস করে কেন ওই লোকগুলো তার পিছে পড়ে আছে। তখন ফ্রস্টও তার কথার সরাসরি কোনো জবাব দেয় না। সে ম্যাটকে বলে সিআইএর সন্দেহের তালিকায় ম্যাট আগেই ঢুকে পড়েছে। হয়তো নতুন সেফ হাউসে তাকে নিয়ে যাওয়ার পরেই সিআইএ এজেন্টরা তার সাথে দেখা করবে। তারপর তারা তাকে বলবে এই কেস এখন থেকে আমরাই হ্যান্ডেল করব। ফ্রস্টের কথা অনুযায়ী এই কথাটা একটা রেড সিগন্যাল। এর মানে হলো যে তুমি নিজে এখন সেফটি রিস্কে আছো, কারণ সিআইএ যদি একবার কারোর উপর সন্দেহ করে বসে তাহলে তারা নিজেদের এজেন্টকেও ছাড় দেয় না। এদিকে সিআইএ হেডকোয়ার্টার থেকে ম্যাটের কাছে আবারও ফোন করা হয়। এবার তার সাথে কথা বলে তারই বস ডেভিড। ডেভিড তাকে জানায় যে তাদের জন্য শহরের বাইরে নতুন সেফ হাউসের ব্যবস্থা করা হয়েছে, কিন্তু 12 ঘন্টার মধ্যে নতুন কোনো টিম পাঠানো সম্ভব নয়। তাই ফ্রস্টকে সেফ হাউসে নিয়ে যাওয়ার কাজটা ম্যাচকেই করতে হবে। ডেভিড তাকে কথা দেয় যে যদি সে সঠিকভাবে এই কাজটা করতে পারে তাহলে সাউথ আফ্রিকা থেকে তার ছুটি নিশ্চিত। এই কথা শুনে ম্যাটও তখন এই প্রস্তাবে রাজি হয়ে যায়। এরপর ডেভিড তাকে একটা মেট্রো স্টেশনে সিক্রেট লকারের নাম্বার দেয়। এই লকার খুললেই সে প্রয়োজনীয় জিনিসপত্র পাবে এবং সেফ হাউসের লোকেশনও জানতে পারবে। তো ম্যাট এবার ফ্রস্টকে নিয়ে সেই মেট্রো স্টেশনের দিকে রওনা দেয়। আগের বারের মতোই সে এবারও ফ্রস্টকে দিয়ে গাড়ি ড্রাইভ করায়। স্টেশনে পৌঁছানোর পর ডেভিডের কথা অনুসারে ম্যাট সিক্রেট লকটা খুলে ফেলে। এই লকারে রাখা একটা ডিভাইস থেকে সে ওই সেফ হাউসের লোকেশন খুঁজে পায়। সেফ হাউসটি তাদের থেকে বেশ কাছে ছিল, কিন্তু সেখানে যেতে হলে তাদেরকে কাছের একটা স্টেডিয়াম পার করতে হবে। আর এখন সেই স্টেডিয়ামে চলছে জমজমাট এক ফুটবল ম্যাচ, তাই এই পথ দিয়ে কোনোভাবেই গাড়ি চালানো সম্ভব হবে না। কাজেই ম্যাট ফ্রস্টকে হেঁটে হেঁটে স্টেডিয়ামের দিকে যেতে বলে। তখন ফ্রস্টও তার কথা মতো হাঁটতে শুরু করে, কিন্তু স্টেডিয়ামের পাশে মানুষের ভিড়ের মাঝে সেই ফ্রস্ট হঠাৎ চিৎকার করতে থাকে। তার হাত করা বাঁধা দুটো হাত উপরে তুলে সে চিৎকার করে বলে, আমাকে এই লোকটার হাত থেকে বাঁচাও, সে আমাকে কিডন্যাপ করতে এসেছে। তার চিৎকার শুনে আশেপাশে থাকা পুলিশরা তখন ম্যাটের দিকে তেড়ে আসে। সে তাদেরকে অনেক বোঝাতে চাইলেও তারা কিছুতেই তার কথা শোনে না। তারা তাকে মাটিতে ফেলে হাত বেঁধে নেয়। এরপর ফ্রস্ট সহ দুজনকে পুলিশে ধরে নিয়ে যায়। ম্যাট আর ফ্রস্টকে তারা আলাদা 2 রুমে নিয়ে বসিয়ে রাখে। তখন ম্যাট তাদেরকে বলে সে একজন আমেরিকান পুলিশ অফিসার, কারণ সে তো আর নিজেকে সিআইএ এজেন্ট রূপে পরিচয় দিতে পারবে না। এরপর সে বলে এই ফ্রস্ট কিন্তু খুবই ডেঞ্জারাস
লোক, হয়তো ইতিমধ্যে সে পুলিশের হাত থেকে পালিয়েও গেছে। ঠিক তার অনুমান অনুসারেই তারা ক্যামেরা ফুটেজে ফ্রস্টকে পালিয়ে যেতে দেখে। তখন একজনকে তারা ম্যাটকে পাহারায় দিয়ে বাকিরা যায় ফ্রস্টকে ধরতে, কিন্তু ম্যাট নিজেও সেই পুলিশ অফিসারকে মেরে কাট করে দেয়। তারপর তার হাতের বাঁধন খুলে সে বাইরে বেরিয়ে আসে। কিছুক্ষণ এদিক সেদিক খোঁজার পর সে ফ্রস্টকে একজন গার্ডের ছদ্মবেশে পালিয়ে যেতে দেখে। তখনও ম্যাট স্টেডিয়ামের ভিতর দিয়ে তার পিছু নেয়। তাকে থামানোর জন্য ম্যাট একটা ফাঁকা গুলি করে, কিন্তু তাকে ধরার আগেই আর এক পুলিশ অফিসার এসে ম্যাটের দিকে পিস্তল তাক করে বসে। তখনও সে নিজেকে বাঁচানোর জন্য তার পায়ে গুলি করতে বাধ্য হয়। এরপর সেখান থেকে সেও দ্রুত সটকে পড়ে। তবে হঠাৎ আড়াল থেকে তার দিকে পিস্তল তাক করে বসে ফ্রস্ট। ম্যাটকে পিস্তল ফেলে দিতে বলে সে তাকে আটকাতে যায়। তখন ফ্রস্ট তার পেটে প্রচন্ড এক ঘুষি মেরে বসে। এক ঘুষিতেই ম্যাটের প্রায় দম বেরিয়ে যায়। তখন ফ্রস্ট তার দিকে পিস্তল তাক করলে সে জিজ্ঞেস করে, তুমি কি আমাকে মেরে ফেলবে? জবাবে ফ্রস্ট হেসে তার মাথায় পিস্তল ঠেকায় ঠিকই, কিন্তু তাকে গুলি না করে সে তার কানের পাশ দিয়ে গুলি চালায়। তারপর সে বলে, আমি কেবল প্রফেশনালদের মারতে পছন্দ করি, তোমার মতো আনাড়ি কাউকে নয়। এই কথা বলে ফ্রস্ট তাকে রেখেই চলে যায়। এখন কানের পাশ দিয়ে এমন ভাবে গুলি যাওয়ার কারণে ম্যাটের কান থেকে রক্ত বের হতে থাকে। এই অবস্থা থেকে স্বাভাবিক হতে তার অনেক সময় লেগে যায়। এদিকে পুরো এলাকাটাতেই তৎক্ষণে তার নামে রেড অ্যালার্ট জারি হয়ে গেছে, কেননা পুলিশ অফিসারকে গুলি করার কারণে সে এখন একজন মোস্ট ওয়ান্টেড পারসন। তবে ম্যাট নিজের বেশ বদলে ওই এলাকা থেকে নিরাপদ দূরত্বে সরে আসে। এরপর সে সিআইএর হেডকোয়ার্টারে যোগাযোগ করে ফ্রস্টের পালিয়ে যাওয়ার কথাটা জানিয়ে দেয়। এখানে সিনিয়র অফিসার ক্যাথরিন তার উপর রেগে গিয়ে তাকে ইউএসএ কনসুলেটে গিয়ে জবাবদিহি করতে বলে, কিন্তু ম্যাট বলে যে যদি সে এখনই অ্যাকশন না নেয় তাহলে ফ্রস্ট তাদের হাত থেকে ফসকে যাবে। গত 1 বছর ধরে এখানে থাকার ফলে এই শহরের সমস্ত অলিগলি তার চেনা, তাই কেবল সেই একমাত্র ফ্রস্টকে খুঁজে বের করতে পারবে। তখন হুইটফোর্ড ফোন হাতে নিয়ে তাকে বলে, তোমার কাজ তুমি করেছো, এখন থেকে এই কাজ শুধু আমরাই হ্যান্ডেল করব। ঠিক এই কথাটার ইঙ্গিত ফ্রস্ট তাকে দিয়েছিল। তাই ম্যাট বুঝতে পারে যে ফ্রস্টের কথায় কিছু তো সত্যি আছেই। তাছাড়া সিআইএ কিন্তু তার প্রেমিকা অ্যানার উপরেও নজরদারি করার চেষ্টা করেছিল। এই সব কিছু ভেবে ম্যাট স্থির করে যে অ্যানার উপরে সে কোনো কিছুতেই আঁচড় লাগতে দেবে না। তাই সে তার সাথে দেখা করে নিজের সত্যটা স্বীকার করে নেয়। ম্যাট তাকে জানায় যে সে এতদিন ধরে তার কাছে মিথ্যে বলে এসেছে, সে আসলে একজন সিআইএ এজেন্ট। তার মুখ থেকে এই কথাগুলো শুনে অ্যানা ভীষণভাবে ভেঙে পড়ে। তখন ম্যাট তাকে বলে যে সে এতদিন মিথ্যা বলে আসলেও তার ভালোবাসা মিথ্যা ছিল না, তাই সে চায় না অ্যানার উপরে কোনো রিস্ক থাকুক। ম্যাট তার হাতে প্যারিসের একটা টিকিট ধরিয়ে দিয়ে আজই সেখানে চলে যেতে বলে। তাই অ্যানাও তাকে বিদায় জানিয়ে দিতে বাধ্য হয়। এদিকে সিআইএ অফিস থেকে ক্যাথরিন সন্দেহ করে যে ম্যাটও হয়তো ফ্রস্টের সাথে জড়িত, কিন্তু ডেভিড তার সন্দেহ পুরোপুরি নাকচ করে দেয়। তখন হুইটফোর্ড ফ্রস্টকে ধরার জন্য তাদের দুজনকেই কেপটাউনের উদ্দেশ্যে রওনা দিতে বলে। অন্যদিকে ফ্রস্ট ততক্ষণে পালিয়ে গিয়ে গোপন এক আস্তানায় বসেছিল। সে নিজের শরীর থেকে ওই ছোট্ট ডিভাইসটা এবার বের করে নেয়। এই ডিভাইসের ভিতরে এমন কিছু ইনফরমেশন রয়েছে যার জন্য এত ঝামেলা। তো এই ডিভাইসটাকে বের করার পর ফ্রস্ট তার চুল দাড়িও কেটে ফেলে, সম্পূর্ণ নতুন লুক নিয়ে সে যেন এক নতুন মানুষ হয়ে ওঠে। এদিকে সিআইএ টিম হঠাৎ জানতে পারে যে ম্যাট তার প্রোফাইল থেকে কিছু পুরাতন রিপোর্ট দেখছে। মূলত সে দেখতে চাইছিল যে এই শহরে কে কে নকল পাসপোর্ট বানায়, কারণ তার মনে হচ্ছিল ফ্রস্ট শীঘ্রই এই দেশ ছেড়ে পালানোর চেষ্টা করবে। যেহেতু তার কাছে পাসপোর্ট নেই তাই সে নকল পাসপোর্ট ব্যবহার করবে। এখান থেকে তাকে ধরার জন্য একটা চেষ্টা সম্ভব। ম্যাটের অনুমান যে একেবারেই সঠিক তা প্রমাণ হতে বেশি দেরি হয় না, কারণ ফ্রস্ট ইতিমধ্যে কার্লোস নামের এক বন্ধুর বাড়িতে যায়। আর ঠিক এই ব্যক্তির নামই ম্যাট তার প্রোফাইল থেকে দেখেছিল। নকল পাসপোর্ট তৈরির বস হওয়ায় কার্লোসের নাম সিআইএর ডাটাবেজে ছিল। কার্লোস ফ্রস্টের কথায় তাকে একটা নকল পাসপোর্ট বানিয়ে দেয়। এদিকে ম্যাটও তার পাওয়া ইনফরমেশন অনুসারে কার্লোসের বাড়িতে এসে পৌঁছে যায়, কিন্তু তার আগেই সেই মার্সেনারিজ টিম সেখানে এসে গোলাগুলি শুরু করে। এরা যে কিভাবে বারবার ফ্রস্টের লোকেশন পেয়ে যাচ্ছে সেটা এক বড় রহস্য। আর
তাদের পরিচয় এখন পর্যন্ত কেউই জানে না। তাদের চালানো প্রথম গুলিটা কার্লোসের গায়ে এসে লাগলে সে ফ্রস্টকে দ্রুত সেখান থেকে পালাতে বলে। ফ্রস্ট তার আহত বন্ধুকে বাঁচানোর কোনো সুযোগই পায় না, কারণ তার আগেই মার্সেনারিজ টিম কার্লোসের পুরো পরিবারকে হত্যা করে ফেলে। আর উপায় না দেখে ফ্রস্ট তাদের হাত থেকে পালাতে শুরু করে। প্রথমে সে এক মার্সেনারিজকে খতম করে দিয়ে বাড়ির ছাদে উঠে পড়ে। এরপর এক ছাদ থেকে অন্য ছাদে লাফিয়ে সে দৌড়ে পালাতে থাকে। মার্সেনারি টিম নিচ থেকে তার উপরে অনবরত গুলি চালালেও তার গায়ে গুলি লাগাতে পারে না, উল্টো তার গুলিতেই তাদের অনেকে মারা পড়ে। এদিকে ম্যাচও তার গাড়ি নিয়ে ফ্রস্টকে ধরার জন্য চেজ করতে থাকে। তবে সে কিছুটা দূরের রাস্তা দিয়ে গাড়ি চালানোর জন্য ফ্রস্ট কিংবা মার্সেনারি টিমের কেউই তাকে দেখতে পায়নি। তবে টিনের ছাদগুলোর উপর দিয়ে লাফ দিতে গিয়ে এক সময় টিন ভেঙে ফ্রস্ট নিচে নেমে যায়। তখন মার্সেনারি টিমের লিডার এসে তার উপরে হামলা করে বসে। ফ্রস্ট সেই লোকটার সাথে বেশ কিছুক্ষণ হ্যান্ড টু হ্যান্ড ফাইট করলেও তারা দুজনেই একে অপরকে যথেষ্ট জখম করে দেয়। এভাবেই কিছুক্ষণ ফাইট করার পর ফ্রস্ট আবারও পালাতে শুরু করে। তখন মার্সেনারি টিমের লোকেরাও তার দিকে গুলি চালাতে থাকে। তবে এবার ম্যাচও তার গাড়ি থেকে নেমে ফ্রস্টকে বাঁচানোর জন্য নিজে মার্সেনারিজদের উপরে গুলি চালায়। এরপর সে দ্রুত তাকে গাড়িতে উঠতে বলে। এভাবেই তারা দুজনে গাড়ি নিয়ে সেখান থেকে পালিয়ে যেতে সক্ষম হয়। ফ্রস্ট কিছুতেই বুঝতে পারে না যে ম্যাট তাকে কিভাবে লুকেট করতে পেরেছে, কিন্তু সেই প্রশ্নের উত্তর পাওয়ার আগেই মার্সেনারি টিম তাদের গাড়িকে সজোরে ধাক্কা দেয়। এই ধাক্কায় তাদের গাড়িটা পুরো উল্টে যায়, কিন্তু তবুও গাড়ি থেকে প্রায় অক্ষত অবস্থায় বেরিয়ে আসে ফ্রস্ট আর ম্যাট। এরপর তারা দৌড়ে একটা বিল্ডিং এর ভিতরে ঢুকে পড়ে, কিন্তু হামলাকারীরা তখনও তাদের পিছে লেগে আছে। এবার তারা একে একে বিল্ডিং এর ভিতরে ঢুকে তাদের উপরে হামলা করে বসে। তবে ফ্রস্ট সহজেই ফিজিক্যাল ফাইটিং এ তাদেরকে কুপকাত করে দিয়ে তাদেরকে গুলি করে খতম করতে থাকে। তবে এর মধ্যে একজন তার পায়ে গুলি করতে সক্ষম হয়, কিন্তু সেই অবস্থাতেও ফ্রস্ট তাকে খতম করে দেয়। অন্যদিকে ম্যাটের উপরেও একজন লোক ছুরি দিয়ে হামলা করতে যায়, তবে ম্যাটও তাকে ফিজিক্যাল ফাইটে পরাস্ত করে। তারপর সে তাকে এক ঝাটকায় ফেলে দিয়ে গুলি করে তাকে জখম করে ফেলে। এভাবে মার্সেনারি হামলাকারীদের পুরো দলটাকে ফ্রস্ট এবং ম্যাটের হাতে মরতে হয়। তাদের মধ্যে একজন শেষ পর্যন্ত আহত অবস্থায় জীবিত ছিল। ম্যাট তাকে বারবার আঘাত করতে করতে জিজ্ঞেস করে যে সে কার আদেশে এই কাজ করেছে। প্রথমে সে স্বীকার করতে না চাইলেও ম্যাট তার টর্চারের মাত্রা বাড়িয়ে দেয়। তখন লোকটা জানায় যে সে ভার্গাস নামের একজনের হয়ে কাজ করে, আর এই ভার্গাস কাজ করে সিআইএর জন্য। তার মানে শুরু থেকেই ফ্রস্টের উপরে হামলা করার জন্য সিআইএ এই মার্সেনারি দলকে হায়ার করেছিল। এমনকি তাদের জন্যই সেফ হাউসে খোদ সিআইএ এজেন্টরাই মারা পড়েছে। এই ব্যাপারটা বুঝতে পারার পর ম্যাট যেন সিআইএর প্রতি আরো বেশি রেগে যায়। সে আহত ফ্রস্টকে একটা ড্রাগ সেন্টারে নিয়ে গিয়ে তাকে প্রথমে প্রাথমিক ট্রিটমেন্ট দেয়। এরপর ফ্রস্ট হঠাৎ তাকে বলে, আমিও এক সময় তোমার মতো ইনোসেন্ট ছিলাম, কিন্তু যখন আমি নিজেই ইনোসেন্ট লোকদের মারতে শুরু করেছি তখন থেকে আমার মধ্যে আর কোনো ফিলিংস কাজ করে না, তাই কখনো ইনোসেন্ট লোকদের হত্যা করো না। ফ্রস্ট জানায় অনেক বছর আগে সে বিনা কারণে একজন এয়ার ট্রাফিক কন্ট্রোলারকে হত্যা করেছিল। তাদের উদ্দেশ্য ছিল এয়ারপোর্ট থেকে ছেড়ে যাওয়া একটা বিমানকে ক্র্যাশ করানো, কারণ সেই প্লেনে এমন একজন লোক ছিল যার হাতে সিআইএর সব অনৈতিক কাজের প্রমাণ ছিল। সেই লোকটা তাদের বিরুদ্ধে কোর্টে সাক্ষী দিতে যাচ্ছিল, তাই তাকে খতম করার জন্য তারা প্ল্যান সাজিয়ে প্লেনটাকে ক্র্যাশ করায়। আর এই প্লেনে বিনা কারণে একজন এয়ার ট্রাফিক কন্ট্রোলারকেও তার মারতে হয়। তবে এরপরে সিআইএ তার উপরে মিথ্যা অপবাদ দিয়ে বলে যে সে অবৈধ অস্ত্র আমদানি করতে যাচ্ছিল। এই সময়টায় সিআইএ এজেন্ট হিসেবে ফ্রস্টকেই খুনটা করতে হয়, কিন্তু তারপর থেকে সে আর নিজেকে ক্ষমা করতে পারেনি। তাই একটা সময় সে সিআইএ থেকে দূরে সরে যায়। তবে তার কাছ থেকে সব কিছু শোনার পরেও ম্যাট তাকে নতুন সেফ হাউসে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়। এই সেফ হাউসটা ছিল শহর থেকে অনেক দূরের একটা জায়গায়। সেখানে পৌঁছানোর পর দায়িত্ব থাকা হাউসকিপার কেলার তাদের সামনে আসে। ম্যাট কিন্তু কোনো ধরনের ঝুঁকি নিতে চাইছিল না, কারণ সে নিজেই এখন সিআইএর চোখে একটা থ্রেট। কেলারের উপরে কি অর্ডার রয়েছে তা তো আর সে জানে না, তাই সে তার দিকে পিস্তল তাক করে ফ্রস্টকে হ্যান্ডকাপ পরানোর নির্দেশ দেয়। কেলার তার কথা মতো কাজ করলেও সে তাকে সিআইএর কোয়ার্টারে কন্ট্যাক্ট করতে বলে। তখন কেলারও ফ্রস্টকে রিসিভ করার কথাটা জানিয়ে দেয়। এরপর ম্যাটও কিছুটা নিশ্চিন্ত হয়ে তার পিস্তল নামিয়ে নেয়। তারপর তারা দুজনে একটা টেবিলে বসে সিআইএ টিম আসার অপেক্ষা করতে থাকে।
তাদের কথার এক পর্যায়ে ম্যাট কেলারের কাছ থেকে কফি চায়। তখন সে তাকে একটা সেলফ দেখিয়ে সেখান থেকে কফি আনতে বলে, কিন্তু ম্যাট উঠে দাঁড়াতে কেলার তার উপরে হামলা করে বসে। তার মানে আসলেই ম্যাটকে শেষ করার অর্ডার দেওয়া হয়েছিল উপর থেকে। এবার তাদের দুজনের মধ্যে প্রচন্ড ভায়োলেন্ট এক ফাইট হয়, তাতে তারা দুজনে একে অপরকে খারাপভাবে আহত করে দেয়। ফাইটের এক পর্যায়ে জানলার কাঁচ ভেঙে দুজনে বাইরে গিয়ে পড়ে। সেখানে আরেক দফা মারামারি চলার সময় কেলার একটা কাঁচের টুকরো হাতে তুলে নেয়। তারপর সে সোজাসুজি কাঁচটাকে ম্যাটের পেটে ঢুকিয়ে দেয়। ফলে ম্যাটের পেটে গভীর জখম হয়ে সেখান থেকে প্রচুর রক্তপাত হতে থাকে। কিন্তু সেই অবস্থাতেই ম্যাট তার গলা চেপে ধরে। শেষ পর্যন্ত অনেক ধস্তাধস্তির পর ম্যাট তার ঘাড় ভেঙে তাকে খতম করে। এতক্ষণ পর্যন্ত দূরে বসে হ্যান্ডকাফ পরা অবস্থায় এই ফাইট দেখছিল ফ্রস্ট। ম্যাট কোনোভাবে খুঁড়িয়ে খুঁড়িয়ে তার কাছে যায়। এরপর সে তাকে বলে, আমি তো মরে যাচ্ছি, তাই এবার অন্তত বলো যে আসল ব্যাপারটা কি, কেন তুমি কেপটাউন থেকে এসেছো, আর কেনই বা সিআইএ তোমাকে খুঁজছে। এবার ফ্রস্ট এমন এক সত্য রিভিল করে যা সমস্ত রহস্যের জট খুলে দেয়। সে জানায় তার হাতে থাকা মাইক্রোচিপটিতে পৃথিবীর সব বড় বড় গোয়েন্দা সংস্থার কিছু সিক্রেট ইনফরমেশন রয়েছে। MI6 কিংবা সিআইএ এর মতন গোয়েন্দা সংস্থাগুলো কিভাবে শত শত ইনোসেন্ট মানুষকে মেরেছে তার তথ্য আছে এই ডিভাইসে। এছাড়াও তাদের ব্যবহার করা সব অনৈতিক টর্চার মেথড সহ এমন কিছু তথ্য রয়েছে যা পুরো দুনিয়াকে কাঁপিয়ে দেবে। 10 বছর আগে ফ্রস্ট যখন সিআইএ ছেড়েছিল তখন থেকেই সে এমন কিছু সন্ধানে ছিল। সিআইএও জানতো যে ফ্রস্ট একদিন না একদিন তাদের জন্য বড় থ্রেট হয়ে দাঁড়াবে, তাই তারা তাকে দেশদ্রোহী আখ্যা দিয়ে তার বিরুদ্ধে রেড অ্যালার্ট জারি করে। ফলে গত 10 বছর ধরে গায়েব থেকে ফ্রস্ট গোপনে তার রিসার্চ চালাতে থাকে। তার একমাত্র উদ্দেশ্য ছিল জনসম্মুখে সিআইএর মতন সংস্থাগুলোকে এক্সপোজ করা। অনেক দিন ধরে এমন কিছু খোঁজার পর অবশেষে একটা রিপোর্ট তার হাতে আসে। এই রিপোর্টটা ইসরায়েলের মোসাদ এজেন্টরা বানিয়েছিল সিআইএ কে ব্ল্যাকমেল করার জন্য, কিন্তু সেটা কোনোভাবে MI6 এজেন্ট ওয়েডের হাতে চলে আসে এবং তার কাছ থেকে ফ্রস্ট এই ডিভাইসটা পায়। ঠিক এর পরের পর থেকেই সিআইএ তাকে মারার জন্য উঠে পড়ে লেগে আছে। এই কথাগুলো বলার পর ফ্রস্ট তার ডিভাইসটা নিয়ে সেফ হাউস থেকে বেরিয়ে পড়ে। এদিকে আহত অবস্থায় ম্যাটকে ফেলে রেখেই সে সেখান থেকে চলে যায়। অন্যদিকে ডেভিড আর ক্যাথরিনও ততদিনে সাউথ আফ্রিকা এসে পৌঁছেছিল। ক্যাথরিন তার সোর্স কাজে লাগিয়ে ফ্রস্টের যাবতীয় খোঁজ খবর নিচ্ছিল। যখন তারা নিশ্চিত হয় যে ম্যাট ফ্রস্টকে সেফ হাউসে নিয়ে গেছে তখন তারা দুজনে সেদিকে রওনা দেয়। কিন্তু গাড়িতে ওঠার আগেই ডেভিড হঠাৎ ক্যাথরিনকে গুলি করে মেরে ফেলে। ভাইরে ভাই, এই সিনটার জন্য আমি একেবারেই প্রস্তুত ছিলাম না। এরপর ডেভিড সেই সেফ হাউসে গিয়ে ম্যাটকে আহত অবস্থায় পায়। তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর সেই কিছুটা সুস্থ হয়ে ওঠে। ম্যাচের জ্ঞান ফেরার পর ডেভিড তাকে বলে, আমরা তোমার উপরে গর্বিত। এরপর সে জিজ্ঞেস করে যে কেলারকে কি ফ্রস্টই মেরেছে। ম্যাট তখন জবাব দেয় যে কেলারকে সে নিজেই হত্যা করেছে, আর সে এটাও জানে যে কেলার সিআইএর আদেশে তার উপরে হামলা করেছিল। এরপর ডেভিড তার কাছে জানতে চায় যে ফ্রস্টের কাছে থাকা ডিভাইসটা কোথায় আছে। তখন ম্যাট বলে ও ডিভাইসটা সাথে করে নিয়ে গেছে, আর যদি এই ডিভাইসটা ফাঁস হয়ে যায় তাহলে ডেভিডের মতো আরো অনেক বড় বড় অফিসাররা ফেসে যাবে। ক্যাথরিন যদি এই সত্যগুলো জানতে পারে তাহলে সেও প্রচুর ঝামেলা সৃষ্টি করত, তাই তাকেও রাস্তা থেকে সরিয়ে দেওয়ার জন্য ডেভিডই তাকে মেরে ফেলেছে। এবার আমরা সেখানে সেই মার্সেনারি টিম লিডারকেও দেখতে পাই, আর এই লোকটাই হলো ভার্গাস, যাকে ডেভিডই হায়ার করেছিল। তার মানে ডেভিড আর সে মিলে এবার ফ্রস্টকে খুঁজতে রেডি হতে থাকে। কিন্তু বাইরে থেকে গুলির শব্দ শুনে তারা বুঝতে পারে যে ফ্রস্টই তাদের কাছে চলে এসেছে। এরপর ফ্রস্ট একে একে বাইরে থাকা গার্ডদের খতম করতে থাকে। অতঃপর ডেভিড বাইরে বেরিয়ে দেখতে পায় তাদের সব গাড়িগুলো তখন দাও দাও করে জ্বলছে। হঠাৎ এক তীব্র বিস্ফোরণের ধাক্কায় ডেভিড অনেক দূরে গিয়ে ছিটকে পড়ে। ঠিক তারপরে ভেতরে থাকা ভার্গাসের মুখোমুখি হয় ফ্রস্ট। সে কিছু বুঝে ওঠার আগে ফ্রস্ট তাকে গুলি করে খতম করে দেয়। তারপর সে ম্যাটকে সেখান থেকে নিয়ে যাওয়ার জন্য রেডি হয়। মূলত তাকে বাঁচানোর জন্য সে আবারও ফিরে এসেছিল, কারণ ফ্রস্ট জানতো যে সিআইএ ম্যাটকে বাঁচিয়ে রাখবে না। কিন্তু তাকে নিয়ে বের হয়ে যাওয়ার আগে ডেভিড আড়াল থেকে ফ্রস্টকে গুলি চালিয়ে বসে। এই গুলি একেবারে তার পেটে গিয়ে লাগলে সে সেখানেই বসে পড়ে। ডেভিড তখন খুশির চোটে প্রায় লাফাতেই যাচ্ছিল, কিন্তু পাশ থেকে বিছানায় শোয়া অবস্থায় ম্যাট তাকে গুলি করে উপরে পাঠিয়ে দেয়। এরপর সে অনেক কষ্টে বিছানা থেকে উঠে ফ্রস্টের কাছে যায়
আহত ফ্রস্ট বুঝতে পেরেছিল যে এটাই তার অন্তিম সময়। তার মৃত্যুর আগে সে ওই ডিভাইসটা ম্যাটের হাতে তুলে দেয়। তারপর সে তাকে বলে যে কাজটা আমি করতে পারিনি, তাই এখন এই দায়িত্বটা তোমার হাতে। স্টোরেজ ডিভাইসটা তাকে দেওয়ার পরপরই ফ্রস্ট মৃত্যুর কোলে ঢলে পড়ে। এরপর ম্যাচও আহত অবস্থায় কোনোরকম সেফ হাউস থেকে বেরিয়ে আসে। এই ঘটনার বেশ কিছুদিন পর ম্যাট ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠে। এরপর সে ডেপুটি ডিরেক্টর হুইটফোর্ডের সাথে দেখা করতে যায়। ম্যাট সেফ হাউসের ঘটা সমস্ত ঘটনার বিবরণ নিয়ে একটা রিপোর্ট লিখেছিল। এই রিপোর্ট পড়ে হুইটফোর্ড বলে রিপোর্টে কিছু চেঞ্জ আনতে হবে, কারণ সমস্ত ঘটনার জন্য ডেভিডকে দায়ী করা হয়েছে, যা সিআইএর রেপুটেশন নষ্ট করবে। পাশাপাশি হুইটফোর্ড ম্যাটকে এক বিশাল প্রমোশনও অফার করে। এর পরপরই সে তার কাছে সেই স্টোরেজ ডিভাইসটার কথা জানতে চায়, কিন্তু ম্যাট তাকে বলে যে ফ্রস্ট তাকে এই ধরনের কোনো কথাই বলেনি। হুইটফোর্ড তখন বলে যে যদি এই ফাইলগুলো লিক হয় তাহলে তুলকালাম ঘটে যাবে। যেই ব্যক্তি এগুলোকে লিক করবে সে এক নিমিষেই পৃথিবীর সব বড় বড় গোয়েন্দা সংস্থাগুলো শত্রুতে পরিণত হবে। সিআইএ কিংবা MI6 তাকে আর শান্তিতে থাকতে দেবে না। এমন ভয় দেখানোর পরেও ম্যাট তার কাছে থাকা ফাইলগুলোর কথা অস্বীকার করে। তখন হুইটফোর্ড তাকে এক সপ্তাহ ছুটি দিয়ে ব্যাপারটা ভেবে দেখতে বলে, কিন্তু ম্যাট তাকে সিআইএ স্টাইলে রিপ্লাই দিয়ে বলে যে এখন থেকে ব্যাপারটা আমি হ্যান্ডেল করব। এভাবেই সিআইএ দপ্তর থেকে বেরিয়ে আসার পর ম্যাট তার ফোন থেকে পরিচয় লুকিয়ে ফাইলগুলো মিডিয়াতে লিক করে দেয়। এখন এই ফাইলগুলো সামনে আসার পরপরই সিআইএ এবং MI6 এর অনেক অফিসারের মুখোশ খুলে যায়। তাদের দুর্নীতি এবং অমানবিক কর্মকাণ্ডের ব্যাপারে জানতে পেরে পুরো পৃথিবী শকড হয়ে পড়ে। এই করাপ্টেড অফিসারদের মধ্যে হুইটফোর্ড নিজেও ছিল, যার ফলে কুকীর্তি ফাঁস হয়ে গেলে তাকেও অ্যারেস্ট করে নেওয়া হয়। এভাবেই ম্যাট ফ্রস্টের অধরা কাজটা নিজেই সম্পূর্ণ করে। এরপর সে সরাসরি ফ্লাইটে ফ্রান্সে চলে যায়। সেখানে তার প্রেমিকা অ্যানাকে সে একটা ক্যাফেটেরিয়ায় বসে থাকতে দেখে। অবশেষে তার মনে এক গভীর প্রশান্তি কাজ করে, কারণ এত কিছুর পরেও অ্যানা সম্পূর্ণ সেফ ছিল। আর তাদের এই দুজনের কঠিন অতীত পিছনে ফেলে দিয়ে নতুন এক জীবন শুরু করতে থাকে। ঠিক এই সিনের মধ্যে দিয়ে এই অসাধারণ মুভিটাও এখানেই শেষ হয়।